প্রিয় দর্শক, শেখ হেলালের বাড়ির সামনে থেকে বলছি। গতকালকের শেখ হাসিনার রাত 9টার ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডির 32 নাম্বার বাড়ি এবং শেখ হেলাল শেখ হাসিনার চাচা তার বাসায় ভাঙচুর সংঘটিত হয়েছে। এবং দেখুন, এখানে আজকেও উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছি আমরা। এখানে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি যে তার নিজের ছবি তার মায়ের দ্বারা উঠিয়ে নিচ্ছে এবং এই ধ্বংসস্তূপকে ব্যাকগ্রাউন্ডে রেখে সে নিজের একটা ছবি উঠাতে পেরে খুব খুশি মনে করছে নিজেকে। সকাল থেকে এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখনো ভাঙাভাঙির কাজ চলছে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করব। কিছু মানুষ যে যার মতো পারছে লোহা লক্কড় নিয়ে যাচ্ছে। আমরা বাড়িটির ভিতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করব, দেখি ভিতরের দিকে কি অবস্থা। আমরা সকলেই জানি 5ই আগস্ট এই বাড়িটিতে ভাঙচুর করা হয় এবং তারপরে সব জিনিসপত্র লুট হয়ে যায় এবং তারপর থেকে এই বাড়িটি একটি পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে। বলে রাখা ভালো, শেখ হাসিনার নিকট আত্মীয়ের এই বাড়ি থেকে খুলনা শহরের যত টেন্ডারবাজি এবং নিয়োগ বাণিজ্য এখান থেকেই পরিচালিত হতো এবং এই বাড়িটি খুলনার গণভবন হিসেবে পরিচিত ছিল এবং এই বাড়ি সবসময় নিরাপত্তা বেষ্টনী দ্বারা সংরক্ষিত ছিল। কোন একটি মহল এই বাড়িটিকে টিনের প্রাচীর নির্মাণ করে সংরক্ষণের চেষ্টা করে, কিন্তু তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা বাড়িটির রুমগুলোতে একটু প্রবেশের চেষ্টা করব। দেখুন, 6 মাস আগেই এই বাড়িটিকে পুড়িয়ে ঝলসিয়ে একটি পোড়া বাড়িতে পরিণত করা হয়েছে এবং সুবিধাবাদী কিছু গোষ্ঠী এই বাড়ির সকল মালামাল লুট করে নিয়ে চলে গেছে। এই মুহূর্তে আমরা এই বাড়িটিতে ভাঙচুরের শব্দ শুনতে পাচ্ছি। দেখুন, এই বাড়িটিতে আর কিছুই অবশিষ্ট নেই। ইলেকট্রিক তারগুলো পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রতিটা রুম পুড়ে উপরের দিকে কালো হয়ে আছে। আর এই হচ্ছে ফ্লোরের অবস্থা। পৃথিবীতে ক্ষমতা কারোর চিরস্থায়ী না। ক্ষমতার সঠিক ব্যবহার না করলে ভবিষ্যতেও বাংলাদেশের যে কোনো গোষ্ঠীর এমন পরিণতি হতে পারে, এটিই তার নমুনা। গতকাল রাত 9টার পর থেকে এই বাড়িটির সামনের কিছু অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা জানি না অদূর ভবিষ্যতে এই বাড়িটি আর টিকে থাকবে কিনা। ভাঙাভাঙির কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গাটি বেশ ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় এখানে থাকলে যে কোনো একটা বিপদ হতে পারে। আমরা এখান থেকে সরে যাব এবং বাড়িটির দ্বিতীয় তলায় যাওয়ার চেষ্টা করব। একসময় এই বাড়ির দিকে মানুষ তাকাতেও ভয় পেত, আর এখন এই বাড়িটির কি অবস্থা, কি বেহাল দশা। এত সব ধ্বংসস্তূপের পেছনে দায় আসলে কার? কেউ তো দায় ঘাড়ে নিতে চায় না। ওপাশে অনেক গণমাধ্যম কর্মী দাঁড়িয়ে আছে, সবাই ফুটেজ গ্রহণে ব্যস্ত এবং সাধারণ মানুষের সাক্ষাৎকার গ্রহণ করছেন। আমরা জানি গতকাল রাত 9টার পরে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তিনি বলেন বুলডোজার দিয়ে নাকি ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙার ক্ষমতা কারোর নেই। তখনই এমন কথা বলার পরেই ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং এমন ধ্বংসযজ্ঞ সারা দেশে ছড়িয়ে পড়ে। শেখ হাসিনা গতকাল তার ভাষণে দাবি করেছেন গত 15 বছরে নাকি দেশের কোনো প্রতিষ্ঠান দলীয়করণ হয়নি।
তিনি বারবার ডক্টর ইউনূসকে সুদখোর এবং অকৃতজ্ঞ বলেছেন এবং তিনি এটি বলতে চেয়েছেন আগস্টের এই আন্দোলন কোনো ছাত্র আন্দোলন ছিল না, এটি মূলত ডক্টর ইউনূসের ক্ষমতা দখলের একটি নীল নকশা ছিল। ডক্টর ইউনূসকে তিনি বেঈমান মুনাফেক হিসেবে বারবার আখ্যায়িত করেছেন এবং তিনি জানতে চেয়েছেন তার অপরাধ কি। তিনি আসলে জানেন না তার অপরাধ কি। শেখ হাসিনা এটিও বলেছেন ছাত্ররা গণভবন দখল করার সময় ছাত্র খুঁজে পায়নি, তাই ছাত্ররা ভুয়া আইডি কার্ড নিয়ে লোক জোগাড় করেছিল। শেখ হাসিনা এটিও বলেছেন যারা মানুষ হত্যা করেছে তারা খুনি। এই বক্তব্যের মাধ্যমে কি তিনি আসলে নিজেই নিজেকে খুনি হিসেবে আখ্যায়িত করলেন কিনা এটি আমার কাছেও বোধগম্য নয়। তার বক্তব্যে তিনি বলেছেন তিনি দেশের জন্য আরও কিছু করতে চান, শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং সে এখনও মানুষের পাশে আছে এবং তিনি মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চান। তিনি বলতে চেয়েছেন তারও একদিন দিন আসবে এবং সেদিন তিনি সবাইকে দেখে নেবেন। ঠিক আছে না এই খালি এই এত কষ্ট করলে কষ্টের দাম বাইরে
Thank you.